হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সামনেই তোমাদের ভোকেশনাল 11-এর ফার্স্ট সেমের এক্সাম শুরু হবে 2রা ডিসেম্বর থেকে। তো আজকে আমি তোমাদের ভোকেশনাল ফার্স্ট সেমের ইংলিশের একটা সাজেশান দেওয়ার চেষ্টা করব। যদিও আমি প্রথমেই বলে রাখি যে যেহেতু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে তোমাদের, তাই এখানে সাজেশান ভিত্তিক না পড়াই ভালো। আমি বলবো তোমরা যে রেফারেন্স বইটা পড়ছো, সেই রেফারেন্স বই যে কোনো পাবলিকেশানের হোক না কেন, সেখানে যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে দেখো, ঠিক আছে? এবং সেখান থেকেই আসবে, এবং সেই পাবলিকেশানের যে বইগুলো রয়েছে, রেফারেন্স বইগুলো, তার শেষের দিকে দেখবে কিছু গ্রামারও থাকবে, এমসিকিউ গ্রামার। তো সেই গ্রামারগুলো ভালো করে ফলো করো, ওখান থেকেই পেয়ে যাবে। আর টেক্সট বই তোমাদের যে সাজেশান ফার্স্ট সেমে, সেটাও আমি এখনই দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে, স্ক্রিনে আসবে। তো যে বই থেকে যে টেক্সটগুলো পরীক্ষা হবে তোমাদের, তো মূলত ফার্স্ট সেমে যেটা হবে যে 3টে কবিতা আছে তোমাদের: দ্য সলিটারি রিপার, ইন টাইম অফ ব্রেকিং অফ নেশনস, দ্য আউল, এবং একটা ড্রামা, দ্য ডেথ ট্র্যাপ। তো মোট এই 4টে পরীক্ষা হবে। তো এই 4টে পোয়েম এবং ড্রামা মিলিয়ে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো খুঁটিয়ে পড়বে। সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড তার মানে দিতে পারে, এবং বিশেষ করে সেই সমস্ত যে পোয়েট্রি বা ড্রামাটা রয়েছে, তাদের যে লেখক বা কবির যে নাম, সেইগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। এবং কবিতা বা ড্রামার যে পাবলিকেশন ডেটগুলো, সেগুলো ভালো করে পড়বে। এছাড়া আর যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে টেক্সট থেকে, যে সমস্ত ওয়ার্ড বলো বা তোমাদের কিছু কিছু এমসিকিউ আমি হিন্টস দিয়ে দেবো যেগুলো আসার চান্স আছে, তো সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও। এছাড়াও বলবো গ্রামার, বিশেষ করে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, যেগুলো তোমরা মাধ্যমিকে যেগুলো পড়েছিলে, তো সেইগুলো থেকে কিন্তু গ্রামার এমসিকিউ আসবে, ঠিক আছে? তো টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। এইগুলোই মূলত থাকবে: পোয়েট্রি, ড্রামা এবং গ্রামার। এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তো আগে তোমাদের আমি সাজেশানটা একটু দিয়ে দিই, তোমরা দেখে নাও কী কী হবে, তারপর আমি মূল আলোচনায় আসছি। তো এবার আমি প্রথমে তোমাদের যে টেক্সট বই আছে, তো সেই বইটা তোমাদের যদি কাছে থাকে তোমরা একটুখানি খুলে দেখো। তো সেখানে যে প্রথম কবিতাটা রয়েছে সলিটারি রিপার, পেজ নাম্বার 27। তো সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডও আমি বলে দেবো। তার আগে বলে রাখি, এই সলিটারি রিপার কবিতাটা শুরুর একদম প্রথম দিকে দেখো, লেখকের সম্বন্ধে কিছু বলা রয়েছে, এবং এই কবিতাটার পাবলিকেশন ডেট, এগুলো ইত্যাদি ইত্যাদি রয়েছে, তোমরা দেখতে পাবে। তো এগুলো ভালো করে পড়বে। যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, তিনি একজন রোম্যান্টিক পোয়েট ছিলেন, এবং এই কবিতাটা তিনি লিখেছিলেন 1805 সালে এবং পাবলিশড হয়েছিল 1807 সালে। তো এইগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে এই কবিতাটায় কবি কার সম্বন্ধে উল্লেখ করেছেন বা কার কথা বলেছেন। এই যে সলিটারি রিপার, এটা কে? এটা হচ্ছে একটা হাইল্যান্ড ল্যাস, মানে একটা পাহাড়ি মেয়ে। তো তাকে দেখে, তার গান শুনে কবির মনে কি প্রভাব বিস্তার করেছিল, মানে কি ইম্প্যাক্ট হয়েছিল, তো সেটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। তোমরা অলরেডি পড়েছো, তোমরা এটা জানো। তো যে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি বলছি, একটু ভালো করে তোমরা দাগ দিয়ে নাও বা দেখে নিও। প্রথমে হচ্ছে বিহোল্ড, প্রথম লাইনেই আছে বিহোল্ড। তারপরে হচ্ছে ইয়ন, তারপরে হচ্ছে সলিটারি, দেন হাইল্যান্ড ল্যাস। এটা প্রায়শই দেয়, হাইল্যান্ড ল্যাস। ল্যাস মিনস হচ্ছে গার্ল, হাইল্যান্ড মানে পাহাড়ি মেয়ে, তাহলে হাইল্যান্ড ল্যাস মানে হচ্ছে পাহাড়ি মেয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে রিপিং মানে কি, এটা আসতে পারে। এছাড়া যেটা আসে সেটা হচ্ছে স্ট্রেন অর মেলাঙ্কলি স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে সুর, গানের যে সুর, সেটা হচ্ছে স্ট্রেন। এছাড়া আসতে পারে যেটা, সেটা হচ্ছে যে এই কবিতায় কোন দুটি পাখির কথা উল্লেখ করেছে। আমরা জানি যে নাইটিঙ্গেল এবং কাক্কু, এই দুটো পাখির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া যেটা আসতে পারে ওয়ার্ড হিসেবে, সেটা হচ্ছে প্লেন্টিভ নাম্বারস, এটা আসতে পারে। নেক্সট যেটা আসতে পারে সেটা হচ্ছে হাম্বললে, এটার মানে আসতে পারে। এছাড়া তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে চন্ট। চন্ট মিন্স কি? হ্যাঁ, মেইডেন, আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মেইডেন, তো সেটাও এখানে দিতে পারে। মোটামুটি এই ওয়ার্ডগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখে নিও, বইতেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমি চলে যাচ্ছি পরের যে কবিতাটা রয়েছে, ইন টাইম অফ ব্রেকিং অফ নেশনস। তো এটা টমাস হার্ডির লেখা একটা কবিতা। তো এই কবিতাটাও দেখবে প্রথম দিকে লেখক পরিচিতি বা কবিতাটা সম্বন্ধে কিছু বলা রয়েছে। তো টমাস হার্ডি একজন ব্রিটিশ পোয়েট ছিলেন, এবং
তিনি এই কবিতাটা ওয়েসেক্সে যখন থাকতেন সেখানে থাকাকালীন অবস্থায় কবিতাটা লিখেছিলেন। এবং এই কবিতাটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে টাইম, হ্যাঁ, 1914 টু 1917-18, তো তার মাঝে 1915 এই সময় তিনি লিখেছিলেন। তিনি একজন নিজেও একজন সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছিলেন। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা প্রথমে আমি ওয়ার্ডগুলো বলে দেবো, যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, পেজ নাম্বার 31 খুললেই বুঝতে পারবে। সেটা হচ্ছে হ্যারোয়িং ক্লডস, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট হচ্ছে স্টাম্বলস, তারপর হচ্ছে স্টক, তারপর হচ্ছে কাউচ গ্রাস, তারপর হচ্ছে ডাইনাস্টিজ, তারপর হচ্ছে ইয়ন্ডার, তারপর হচ্ছে উইট, তারপর হচ্ছে অ্যানালস, এবং এই যে এর এর মানে বিফোর। তো এই ওয়ার্ডগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের এই কবিতাটা থেকে আসবে। এবার আদার্স আর যে এমসিকিউগুলো, যেটা রেফারেন্স বই বা আদার্স জায়গা থেকে তোমরা পড়বে, সেগুলো আমি একটু পরে বলছি, আগে টেক্সট বইয়ের ওয়ার্ডগুলো বলে দিই। নেক্সট যেটা হচ্ছে তোমাদের কবিতা রয়েছে দ্য আউল। দ্য আউল কবিতাটা খুব ইম্পর্টেন্ট কবিতা। এখানেও তোমরা প্রথমেই লেখক পরিচিতি পাবে, এডওয়ার্ড টমাস, তার সম্বন্ধে বলা আছে। তিনি একজন ব্রিটিশ পোয়েট ছিলেন এবং এই আউল কবিতাটা মূল বিষয়বস্তু তোমরা পড়েছো, জানো যে একটা প্যাঁচার ডাক কিভাবে কবির যে পিসটাকে, মেন্টাল পিস, এবং তিনি যে যেখানে একটা ইনে ছিলেন, সেই ইনেতে তিনি যে ফুড ফায়ার অ্যান্ড রেস্ট নিচ্ছিলেন, সেটা তিনি কিভাবে সেই ফুড ফায়ার অ্যান্ড রেস্টটা ঠিকঠাক নিতে পারছিলেন না, বা সেটা নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না, শুধুমাত্র এই মেলাঙ্কলি ক্রাই অফ দ্য আউলের জন্য। তো সেটা নিয়েই হচ্ছে কবিতাটা। এবং এই কবিতাটা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টার্ভড কথাটা বা স্টার্ভড ওয়ার্ডটা, সেটা দাগ দিয়ে নাও। তারপরে রয়েছে তোমাদের এখানে ফুড ফায়ার অ্যান্ড রেস্ট। ফুড ফায়ার অ্যান্ড রেস্ট বলতে এখানে কি জিনিসকে বুঝিয়েছে, কোন কোন জিনিস, এটা তোমরা এখানে দেওয়ার আছে, তোমাদের যে নোটস আছে না কবিতার মধ্যে, পেজ নাম্বার 35-এ সেখানে দেখবে, সেখানে রয়েছে এটা। এরপর হচ্ছে মোস্ট মেলাঙ্কলি ক্রাই, এটা আসতে পারে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সোবার্ড কথার অর্থ কী। আর লাস্ট বলবো ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে রিজয়েস কথার অর্থ কী। তো এটাও আসতে পারে তোমাদের, ঠিক আছে। নেক্সট লাস্ট যেটা তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে, দ্য ডেথ ট্র্যাপ বলে যে ড্রামাটা রয়েছে, এইচ মুনরো। তো এই ড্রামাটা তোমাদের আসবে, এবং এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমত লেখকের নাম এইচ মুনরো, এবং তার ডাক নাম, ছদ্মনাম বা সিউডোনিম যে সাকি, সেটাও আসতে পারে। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ রাইটার ছিলেন। তো তার এই যে ড্রামাটা প্রথম পাবলিশড হয়েছিল 1924-এ। তো এই কয়েকটা জিনিস তোমরা মনে রেখো। এবং এখানকার যে মূল যে ক্যারেক্টারগুলো রয়েছে সেটা হচ্ছে ডিমিট্রি, ডক্টর স্টনেজ, কর্নেল গিডনিটজা, মেজর ভন্টিভ এবং ক্যাপ্টেন সার্জ। তো এখান থেকে যে ওয়ার্ডগুলো তোমরা মূলত পড়বে, তো তার জন্য আমি বলবো পেজ নাম্বার 45-এ যে নোটসগুলো রয়েছে, তো সেই নোটসের পেজটা, পেজ নাম্বার 45 খোলো। তো সেখানে যে নোটস আছে সেখান থেকে কয়েকটা ওয়ার্ড আমি বলে দিচ্ছি। যেমন ধরো প্রথমেই রয়েছে রেইনিং প্রিন্স, এটা আসতে পারে। 2 নম্বর কেদারিয়া, এটা আসতে পারে। 5 নম্বর অ্যান্টি চেম্বার আসতে পারে। 6 নম্বর জার, এটা আসতে পারে। তারপরে 10 নম্বরে রাগস, তারপর 12 নম্বর গবলেটস, তারপরে 16 নম্বর হচ্ছে রয়্যাল হাইনেস। এছাড়া তোমাদের আসতে পারে 24 দ্য লাস্ট অফ দ্য ডাইনাস্টি। এখানে বলতে কাকে বুঝিয়েছে, কাকে বোঝানো হয়েছে লাস্ট অফ দ্য ডাইনাস্টি বলতে? ডিমিট্রি ছিল তার বংশের শেষ মানে উত্তরসূরি, তো তার কথা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে 32 ইনসোলেন্টলি, এটা খুব ইম্পর্টেন্ট। 34 হান্টিং নাইফ। এছাড়া আর একটা যেটা হবে আর্টিলারি বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হচ্ছে 50, এটা ওয়ার্ড বলবো না, এটা একটা লাইন খুব সুন্দর। আই হ্যাভ টেস্টেড সো লিটিল অফ ইট ইয়েট। এই কথাটা কে বলেছে, এবং মানে যেহেতু তোমাদের এমসিকিউ কে বলেছে এটাই আসবে, তো এই কথাটা ডিমিট্রি বলেছে, এবং কাকে বলেছে এটা বলেছে তোমার ডক্টর স্টনেজের সামনে ডিমিট্রি এটা বলেছিল। এছাড়া ভিয়েনা কোথায়? ভিয়েনা হচ্ছে ক্যাপিটাল অফ অস্ট্রিয়া, এটা আসতে পারে। কেস বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে 56 ওল্ড চ্যাপ, এটাও খুব ইম্পর্টেন্ট। 59 টিউনিক। তারপরে হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড 68 স্পুপড।
এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। 72 মেলাডি। তারপর 75 টু বি লেফট টিল কল্ড ফর বিজনেস। এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা মানে হচ্ছে দ্য ওয়েটিং ফর ডেথ, মৃত্যুর জন্য অপেক্ষা করা। তারপরে যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হচ্ছে 87 গ্যালান্ট। হ্যাঁ, তার আগে একটা রয়েছে ফিউড, 85-এ ফিউড ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট তোমাদের এখানে রয়েছে গ্রোনিং, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যান্ড স্ট্যাগার্স। এই কটা ওয়ার্ড মোটামুটি তোমরা টেক্সট থেকে পড়বে, ঠিক আছে? তো টেক্সট বইয়ের যে ইম্পর্টেন্ট যেগুলো জিনিস সেগুলো আমি তো বলে দিলাম। এবার শুধুমাত্র আমি কয়েকটা যে রেফারেন্স বইয়ের যে এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো কিছু বলে দিচ্ছি, তোমরা একটুখানি ফলো করো। হ্যাঁ, যে এমসিকিউ বই মানে রেফারেন্স বই কিনেছো সেই রেফারেন্স বই ভালো করে খুঁটিয়ে পড়ো, সবই পাবে। এইভাবে তো সাজেশান এমসিকিউ এর উপর হয় না, যে কোনো কোশ্চেন দিতে পারে। ওই জন্য বলি সবসময় টেক্সটটা ভালো করে পড়বে। টেক্সটটা ভালো করে পড়লে কী হবে, তোমরা যে কোনো এমসিকিউ করতে পারবে। এবং যে ওয়ার্ডগুলো বললাম ওগুলো ফলো রেখো। আর কিছু আমি বলে দিচ্ছি এই কবিতা এবং ড্রামা থেকে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেটা দেখো, ঠিক আছে? একটু ফলো করো। তো প্রথমে যে এমসিকিউ বলবো আমি, সেটা হচ্ছে সলিটারি রিপার থেকে, যে কবিতাটি কার লেখা, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা তোমরা সবাই জানো। সলিটারি ওয়ার্ডের মানে কি? আচ্ছা, এবার মেয়েটি কি করছিল? দ্য রিপার গার্ল ওয়াজ কি করছিল? কাটিং অ্যান্ড বাইন্ডিং দ্য গ্রেনস। তো এটাও আসতে পারে। এছাড়া ল্যাস মিন্স, আমি আগেই বলেছি, ল্যাস মিন্স গার্ল। আচ্ছা, হাইল্যান্ড মানে পাহাড়ি মেয়ে, ঠিক আছে? যে মেয়ে পাহাড়ে থাকে, পাহাড়ি মেয়ে। মেলাঙ্কলি, এটা আসতে পারে, মেলাঙ্কলি মানে সরফুল। এছাড়া স্ট্রেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে স্ট্রেন মানে মেলোডি বা সুর। তারপর হচ্ছে প্রোফাউন্ড মানে হচ্ছে ডিপ, ঠিক আছে? এরপর যেটা আসবে সেটা হচ্ছে তোমার যে আরবিয়ান ব্যান্ডস অফ ট্রাভেলার, যারা ওই আমরা পড়েছিলাম যে আরবিয়ান ব্যান্ডস অফ ট্রাভেলার যারা আরব মরুভূমিতে, তারা কার গানের দ্বারা তার মানে স্যাটিসফাইড হতেন? তো সেটা হচ্ছে তোমার দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল। এখানে নাইটিঙ্গেল পাখির কথা বলা হচ্ছে। এছাড়া কাক্কু বার্ড কোন সময় গান করে এখানে এই কবিতার মধ্যে, এখানে যেটা দেওয়া রয়েছে, তো সেটা তোমাদের পড়তে হবে ইন সামার। আর তারপর হেব্রিডস হচ্ছে তোমার কোথায় অবস্থিত? না, নর্থ ওয়েস্ট অফ স্কটল্যান্ড, ঠিক আছে? তো এইটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এছাড়া ইয়নস মিন্স ইয়ন, YON, ইয়ন মানে হচ্ছে ওভার দেয়ার, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। প্লেন্টিভ, আমি আগেও বলেছি, প্লেন্টিভ মিন্স যেটা হচ্ছে মেলাঙ্কলি, এটা পড়তে পারো ভালো, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন। এছাড়া এখান থেকে তোমার যেটা রয়েছে দ্য পোয়েট বোর ইন হিজ হার্ট, কবিতার মধ্যে কোন জিনিসটাকে ক্যারি করেছিলেন? সেটা হচ্ছে তার মেলাঙ্কলি টিউন অফ দ্য সং, মানে গানের যে টিউনটা সেটা তিনি ক্যারি ফরওয়ার্ড করেছিলেন, তার মনে তিনি বহন করেছিলেন, ঠিক আছে? আর এছাড়া আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নাম্বারস বলতে কি বোঝানো হচ্ছে? না, রিদিম অফ দ্য সং, ঠিক আছে? রিদিম অফ দ্য সং, বা তোমার শুধু যদি সংও থাকে সেটাও হবে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে এই কটাই তোমাদের সলিটারি রিপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর হচ্ছে ব্রেকিং অফ নেশনস, ইন টাইম অফ ব্রেকিং অফ নেশনস থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে, সেটা হচ্ছে তোমার কার লেখা, এটা তো আমি আগেই বললাম। এছাড়া দ্য ব্রেকিং অফ নেশনস, এই কথাটা রেফার করছে কোন জিনিসটাকে? এটা রেফার করছে ওয়ার মানে যুদ্ধকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হ্যারোয়িং ক্লডস বলতে কি বোঝানো হচ্ছে? এখানে প্লাউইং মানে লাঙল দেওয়া, ঠিক আছে? নেক্সট হচ্ছে কাউজ গ্রাস, আমি বললাম এটা এক ধরনের ঘাস বা উইড বলতে পারি। তারপর হচ্ছে যে থার্ড স্ট্যান্ডাতে যেটা হয়েছে, থার্ড স্ট্যান্ডাটা বা সেকেন্ড স্ট্যান্ডা বা ফার্স্ট স্ট্যান্ডা, এই তিনটে যে স্ট্যান্ডা আছে, সেই তিনটে স্ট্যান্ডা কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করছে? যেমন ধরো ফার্স্ট স্ট্যান্ডা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে ফার্মিং, ঠিক আছে, চাষবাস। সেকেন্ড স্ট্যান্ডাটা রিপ্রেজেন্টস করছে কি না ফায়ার মেকিং, ঠিক আছে? এখানে একটা ফায়ার মেকিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই কাউজ গাছের মধ্যে থেকে সেই ধোঁয়াটা উঠছে। এবং থার্ড স্ট্যান্ডাতে রয়েছে একটা ইয়ং গার্ল এবং তার যে বিলাভেড, তারা হুইসপারিং, তারা গল্প করছে বা ফিস করে কথা বলছে। এছাড়া হচ্ছে তোমাদের যেটা রয়েছে ডাইনাস্টিস, মানে হচ্ছে দ্য মেম্বার অফ এ ফ্যামিলি রুলিং এ কান্ট্রি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে স্টক বলতে বোঝানো হচ্ছে কি না মুভিং সাইলেন্টলি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। নেক্সট যে এমসিকিউটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের হাফ অ্যাসলিপ অ্যাজ দে স্টক, এখানে দে বলতে কাদের বোঝানো হয়েছে? হাফ অ্যাসলিপ অ্যাজ দে স্টক, এখানে দে বলতে ওই যে লোকটা লাঙল ঘোড়া টানছিল, সেই লোকটি এ ম্যান অ্যান্ড হিজ হর্স, এবং তার ঘোড়া,
এই দুটোকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর মেড বলতে এখানে কি বোঝানো হচ্ছে, ইয়ং গার্ল, ঠিক আছে। আর এছাড়া আছে ফেড ইনটু নাইট। ফেড ইনটু নাইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে না, ফেড ফ্রম মেমোরি, মানে মেমোরি থেকে সেটা ফেড হয়ে যাওয়া, মানে আস্তে আস্তে সরে যাওয়া। আর ক্লডস, ক্লডস মানে হচ্ছে লাম্পস অফ সয়েল, মানে মাটির ঢেলা, সেগুলো হচ্ছে ক্লডস। আর যে স্মোকটা আসছে না, দিস থিন স্মোক ইজ কামিং আউট ফ্রম, কোথা থেকে আসছে, ফ্রম দ্য হিপস অফ দ্য কাউচ গ্রাস। তো মোটামুটি এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই কবিতা থেকে। এবার নেক্সট হচ্ছে আমরা দ্য আউল কবিতাটায় চলে যাব। দ্য আউল কবিতা থেকে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, যে আউল কবিতাটা কার লেখা এটা তো তোমরা জানোই, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে কবি এখানে কি করছিলেন, কবি আউল কবিতাটায় কেম ডাউন হিল, মানে পাহাড় থেকে তিনি, অর্থাৎ পাহাড়ে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধক্ষেত্র থেকে তিনি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছিলেন একটু রেস্ট বা বিশ্রাম নেওয়ার জন্য এবং খাবার খাওয়ার জন্য। আচ্ছা, এখানে আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যে প্রুফ। প্রুফ বলতে এখানে প্রোটেকশন, মানে ঠান্ডা হাওয়ার এগেনস্টে তার শরীরে যে প্রোটেকশনটা ছিল সেটা বোঝানো হচ্ছে। এছাড়া যে আউল স্ক্রাই, এটা কেমন ছিল, আউল স্ক্রাইটা ছিল বলতে পারি এটা মোস্ট মেলাঙ্কলি, এটা একটা হতে পারে। এছাড়া কোয়ার্স বা আনপ্লিসেন্ট, এটাও হতে পারে। এছাড়া যে সিজন, কোন সিজনের কথা বলা হয়েছে কবিতার মধ্যে, উইন্টার সিজন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া কবি কখন সেই ইনের মধ্যে এসেছিলেন, কবি অ্যাট নাইট, রাত্রিবেলা, ঠিক আছে। এবার আর একটা যেটা লাইন আছে দেখবে, বাট ওয়ান টেলিং মি প্লেন, এখানে ওয়ান বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে ওয়ান বলতে দ্য স্যাড ক্রাই অফ দ্য আউল, অর্থাৎ আউলের যে চিৎকার সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। আর অ্যান্ড সল্টেড ওয়াজ মাই ফুড, এখানে সল্টেড, অ্যান্ড সল্টেড ওয়াজ মাই ফুড বলতে এখানে সল্টেড মানে টেস্টলেস, অর্থাৎ আমরা যখন ধরো কোনো খাবার খাই তখন যদি সেই খাবারে পরিমিত নুন থাকলে সেটা ঠিকঠাক স্বাদ থাকে, কিন্তু যদি সেই নুনটার পরিমাণ বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন বিস্বাদ হয়ে যায়। তো সেই অর্থে এখানে টেস্টলেস কথাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এছাড়া এখান থেকে এই যে হিট উইদিন মি বলতে এখানে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে দ্য পোয়েট হ্যাড ওয়ার্ম ক্লথস, অর্থাৎ তার শরীরে এখনো অবধি হিট রয়েছে, বাইরের সেই ঠান্ডা হাওয়াটাকে প্রতিহত করার মতো। তো এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে আনএবল টু রিজয়েস। আনএবল টু রিজয়েস বলতে এদের এখানে কাদের কথা বলেছে, এখানে আনএবল টু রিজয়েস বলতে বলা হয়েছে সেই গরিব মানুষগুলো যারা খোলা আকাশের নিচে রয়েছে এবং তার যে যোদ্ধারা, অর্থাৎ যারা সৈনিকরা, যাদেরকে ছেড়ে তিনি এখন সেই ইনে এসেছেন, তাদের কথা এখানে বলা হয়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাইন তুলে আসতে পারে সেটা হচ্ছে এভরিথিং ওয়াজ কোয়াইট বার্ড আউট এক্সেপ্ট অ্যান আউল স্ক্রাই, এটা আউল স্ক্রাই হবে এর অ্যান্সার, ঠিক আছে। আর কবি কোথায় ফুড ফায়ার অ্যান্ড রেস্ট পেয়েছিলেন, এটা তো আমরা সবাই জানি, তিনি একটা ইনের মধ্যে এটা পেয়েছিলেন। তাহলে কবিতাগুলো হয়ে গেল। এবার আমি তোমাদের ওই যে ডেথ ট্র্যাপ যে ইয়েটা রয়েছে, তোমাদের ড্রামাটা রয়েছে, সেখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে আমি কিছু কিছু বলে দিচ্ছি। প্রথমত বলি যে লাইন তুলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, তো সেগুলো একটুখানি খেয়াল রেখো তোমরা। তো প্রথমে আমি যেটা বলবো যে ডেথ ট্র্যাপের যে কার দ্বারা লিখিত হয়েছে বা কে লিখেছিলেন, এইচ মুনরো, তোমরা জানো, তার ছদ্মনাম বলেছি সাকি। এছাড়া এই যে ডেথ ট্র্যাপটা, এটা যে ক্যাপিটাল যে কেদারিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ জার, TZERN, এটাও ইম্পর্টেন্ট। এছাড়া যে রেইনিং প্রিন্স তার নাম কি ছিল, ডিমিট্রি, আমরা জানি। এছাড়া ডিমিট্রি কত বছর বয়সে সিংহাসনে গিয়ে মানে আরোহণ করেছিলেন, ডিমিট্রি অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যাট দ্য এজ অফ 14, ঠিক আছে, তখনও তিনি কিন্তু সাবালক হয়নি। তো অ্যাট প্রেজেন্ট যখন এই নাটকটা লেখা হয় তখন তার বয়স কত, 17, ঠিক আছে। এছাড়া যে ডিমিট্রিকে যারা প্রোটেক্ট করছিল সেই রেজিমেন্ট ছিল কি, অ্যান্ড্রিফ রেজিমেন্ট। এছাড়া যেটা হতে পারে আসতে পারে সেটা হচ্ছে তোমার ড্রামাটা শুরু হয় কখন, 10 o'clock, ঠিক আছে, 10টার সময়, 10 o'clock। তো এটা নাইট বা ইভিনিং বা নাইট এটা বলতে পারি, এটা নাইটই, এখানে অনেক জায়গায় ইভিনিংও থাকতে পারে, অনেক জায়গায় নাইটও থাকতে পারে, তো দুটোই হবে, কোনো অসুবিধা নেই। অ্যান্টি চেম্বার যেটা রয়েছে সেই অ্যান্টি চেম্বারটা ডেকোরেটেড হয়েছে কি দ্বারা, বিভিন্ন ধরনের তোমার ফার্নিচার দিয়ে, ঠিক আছে, সেগুলো একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লেট হিম সাসপেক্ট, এই কথাটা কে বলেছিল, মানে কার সম্বন্ধে বলা হয়েছিল, লেট হিম সাসপেক্ট মানে তাকে সাসপেক্ট করতে দাও, এই কথাটা কার সম্বন্ধে বলা হয়েছে, এটা প্রিন্স ডিমিট্রির সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে যে গির্নিটজার, এবার যে ফেভারিট ওয়েপনগুলো যেগুলো আছে, যে 3জন অফিসার ছিল তাদের ওয়েপনগুলো, যে ফেভারিট ওয়েপনগুলো, যেমন ধরো গির্নিটজার ফেভারিট ওয়েপন ছিল সোর্ড,
ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আর যে দুজন ছিলেন তাদের যে ভন্টিফ এবং তোমার ক্যাপ্টেন সার্চ, ক্যাপ্টেন সার্চের ছিল রিভলভার। ঠিক আছে, তিনি রিভলভার দিয়ে এটাকে তিনি চেয়েছিলেন ডিমিট্রিকে হত্যা করা। এবং এছাড়া যেগুলো রয়েছে তোমার ইম্পর্টেন্ট এখান থেকে, ও আই নো দিস ইজ আওয়ার গ্রেট চান্স, এই কথাটা কে বলেছিল, মানে এইটা হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ এই ডিমিট্রিকে হত্যা করা, এটা বলেছিল ভন্টিফ। ঠিক আছে। তারপর আর একটা ইম্পর্টেন্ট লাইন তুলে আসতে পারে, মাই গড হাউ গ্ল্যাড আই অ্যাম টু সি ইউ। এটা এই কথাটা মানে কে গ্ল্যাড হচ্ছে, ডিমিট্রি এখানে হেয়ার দ্য পার্সন হু ইজ গ্ল্যাড ইজ ডিমিট্রি, এখানে ডিমিট্রির গ্ল্যাড হওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট, আই অ্যাম ট্র্যাপড, এই কথাটা কে বলেছে, আই অ্যাম ট্র্যাপড, মানে এখানে ডিমিট্রি বলছে, সে বুঝতে পেরেছে তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। এবার আর একটা হচ্ছে যে প্রিন্স কার্লকে প্রোটেকশন দিচ্ছিল, বা ডিমিট্রির অপোজিশন যে রেজিমেন্টটা ছিল সেটার কি রেজিমেন্টের নাম, ক্রানিজকি রেজিমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। এখানে বলছে দে আর হার্ট অ্যান্ড সোল ফর দ্য প্রিন্স কার্ল, এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে এটা দে বলতে কাকে বোঝানো হয়েছে, দে আর হার্ট অ্যান্ড সোল ফর দ্য প্রিন্স কার্ল, এখানে দ্য ক্রানিজকি রেজিমেন্টের কথাই বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টি রেজিমেন্ট চলে যাওয়ার পর প্রিন্স ডিমিট্রিকে যে রেজিমেন্টটা এসে প্রোটেক্ট করবে তার নাম কি, লয়ান্ডি রেজিমেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আর একটা আমি লাইন বলছি, যেটা বলেছেন, কে বলেছেন সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থ্যাঙ্কস নো ওল্ড চ্যাপ, এখানে ওল্ড চ্যাপ বলতে কার কথা বলা হচ্ছে, ওল্ড চ্যাপ বলতে ডক্টর স্টনেজের কথা বলা হচ্ছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া ধরো নন প্লাস্ট এই ওয়ার্ডটার মানে কি, এক্সট্রিমলি অ্যামেজড। ঠিক আছে। তারপরে একটা আছে সেন্টেন্স, ইউ হ্যাড বেটার লিভ বিফোর ইট বিগিনস, এখানে ইট বলতে কোন জিনিসটা বোঝাতে চেয়েছেন, দ্য কিলিং অফ দ্য ইয়ং প্রিন্স। ঠিক আছে, অর্থাৎ ডিমিট্রিকে যে মারা হবে সেটা কিন্তু ডক্টর স্টনেজ বুঝতে পেরেছিলেন, সেই জন্য তিনি তাকে সাজেস্ট করছিলেন যে তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে। এছাড়া আর একটা যেটা হচ্ছে যে মর্টাল ডিজিজটা, যেটা ডক্টর স্টনেজ ডিমিট্রিকে চেক আপ করে বুঝতে পেরেছিলেন, সেই মর্টাল ডিজিজটা ডিমিট্রিকে আর কতদিন বাঁচার জন্য অ্যালাউ করতে পারে, সেটা হচ্ছে মোর দ্যান 6 days। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ডেথ ট্র্যাপ, এই যে নাটকটা, এটা কী ধরনের নাটক, ইটস এ ওয়ান অ্যাক্ট প্লে। ঠিক আছে, ওয়ান অ্যাক্ট প্লে, এটা অবশ্যই ভালো করে দেখবে, এটা কিন্তু আসে। এছাড়া এখান থেকে তোমাদের যেটা আসতে পারে যে আই ক্যান সি ইট ইন হিজ ম্যানার, এই যে আই ক্যান সি ইট ইন হিজ ম্যানার, আমি তার ম্যানারের মধ্যে এগুলো বুঝতে পারছি, এটা কে, আই বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, মানে এটা গিন্নির যে কথাটা বলেছে, মানে সে যে ডিমিট্রি যে তাদের প্ল্যানটা অল্প বিস্তর বুঝতে পারছে সেটা কিন্তু একটু অনুমান করতে পেরেছিল এই গিন্নিরজা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার ইট ইজ এ পিটি হি ইজ সাচ এ বয়, এখানে হি ইজ সাচ এ বয় কার কথা বলা হচ্ছে, এখানে ডিমিট্রির কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং কথাটা কে বলছে, ভন্টিফ লোকটা একটুখানি দয়ালু লোক ছিল, সে চাইছিল না যে একটা বাচ্চা ছেলেকে এভাবে মারা হোক, সেই জন্য সে বলছে যে এটা একটা বাচ্চা ছেলে, একে এখন মারাটা কি ঠিক হবে, এটা মারলে হয়তো ওকে মারলে আমাদের পাপ হয়ে যাবে। তো এই ভন্টিফ ব্যক্তিটি একটু দয়ালু ছিল কিছুটা হলেও ডিমিট্রির ওপর, সে কিন্তু চায়নি এভাবে তাকে মারতে। আচ্ছা, এবার আর একটা হচ্ছে যে প্রিন্স ডিমিট্রি কতবার ভিয়েনা গিয়েছিল, ভিয়েনা তিনি একবার গিয়েছিলেন, তো একবারই গিয়েছিলেন খুব ছোটোবেলায়। হ্যাঁ, এবং এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ইট ওয়াজ এ রিয়াল এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন বলতে কিসের এক্সামিনেশন, মানে ওই যে ডক্টর স্টনেজ ডিমিট্রিকে যে চেক আপ করলেন, হেলথ চেক আপ, তো সেখান থেকে তার যে মর্টাল ডিজিজটা, যেটার জন্য তাকে 6 দিন কি 7 দিন মতো বাঁচবে এটা যে বললেন, তো সেই যে চেক আপ, হেলথ টেস্ট, সেইটা এখানে কথা বলা হচ্ছে। ঠিক আছে। আর আই অ্যাম দ্য লাস্ট অফ দ্য লট, হেয়ার আই রেফার্স টু, লাস্ট অফ দ্য লট মানে এখানে ডিমিট্রি তিনি নিজেকে বলছেন যে আমি হচ্ছি আমার বংশের শেষ প্রজন্ম, তো সেই জন্য এখানে আই বলতে এখানে ডিমিট্রিকে বোঝানো হচ্ছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, গিভ মি দ্যাট লিটল বটল, এখানে লিটল বোতল বলতে সে কিসের বোতলের কথা বলা হচ্ছে, আমরা জানি যে এই পয়জনের যে বোতল, তো সেই বোতলের কথা বলা হচ্ছে। তো মোটামুটি এইগুলোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ড বলো বা কোয়েশ্চেন বলো এমসিকিউর। তো আমি বলবো এগুলো ছাড়াও আরও যেগুলো আছে সেগুলো ভালো করে দেখো, এবং গ্রামারের বিশেষ করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স,
এছাড়া ফ্রেজাল ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন যেগুলো মাধ্যমিকে তোমরা করতে, সেগুলো থেকেও এমসিকিউ আসবে। তো এগুলো ভালো করে দেখো। তো আশা করব তোমাদের পরীক্ষা ভালো হবে এবং প্রশ্ন সহজই হবে আশা করি, এবং তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, চেষ্টা করবে সমস্ত প্রশ্নের অ্যান্সার করা এবং কনফিডেন্সের সঙ্গে ভালো করে এক্সাম দাও। আশা করব তোমাদের খুব ভালো হবে পরীক্ষা। ঠিক আছে? তো সবাইকে বেস্ট অফ লাক, ভালো থেকো। আর যদি সত্যি তোমাদের আমার এই ভিডিও ভালো থেকে লেগে থাকে, তো ভবিষ্যতের আরও অন্যান্য ক্লাসের ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো।